In this video, we are going to talk about the poem On Killing a Tree by Gieve Patel. এটা ক্লাস 12 এর HS মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 12 HS এর সিলেবাসে রয়েছে। আমরা এই কবিতাটার একটা ডিটেইলড আলোচনা করব পর অনেকগুলো সেগমেন্টে। সো দিস ভিডিও ক্যান বি আ বিট লং, কিন্তু টাইম স্ট্যাম্প দেয়া থাকবে, তো আমার মনে হয় তোমরা এক্স্যাক্টলি যে জায়গাটুকু দেখতে চাইবে সেই জায়গা ক্লিক করে দেখতে পারাটা সুবিধার হবে। আচ্ছা, নাও বিফোর উই স্টার্ট, আমাদের জন্য এই কবিতাটা কেন ইম্পর্টেন্ট, মানে যে কোনো কিছুই আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট, আমার জীবনের সাথে এটা কিভাবে রিলেটেড, তো সেই রকম ভাবে একটু বোঝবার চেষ্টা করা হোক। দেখো, একদম খুব ছোট করে যদি বলা হয়, একদম 30 সেকেন্ড সামারি একটা, এই কবিতাটা কি নিয়ে? দিস পোয়েম ইজ অ্যাবাউট কিলিং আ ট্রি, যেরকম এই কবিতার নাম অন কিলিং আ ট্রি। কিন্তু আসলে যদি আমরা একটু ক্লোজার লুক নিই, ভেরি ক্লোজার অবজারভেশন ইনটু দিস, আমরা জানতে পারবো যে এই কবিতাটাতে আসলে বলতে চাইছে যে আমরা গাছকে যেন না মারি। তো আসলে বলা হচ্ছে গাছকে এইভাবে মারতে হয়, কিন্তু এটা একটা বিদ্রুপাত্মক কবিতা, যাকে আমরা আয়রনি বলবো, যেখানে আসলে এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে গাছকে যেন না মারা হয়। এক্সাম্পল দিচ্ছি আমি একটা, দেখো এইরকম, মানে আমরা যখন আমাদেরকে স্কুলে ছোটবেলায় টিচাররা বকতেন, কিংবা স্কুলে বাড়িতে বাবা মারা বকেন, তখন তারা কীরকমভাবে বকেন? তারা বলেন যে হ্যাঁ, তুই সারাদিন টিভি দেখ, পড়াশোনা করবার আর কোনোই দরকার নেই। আসলে কি ওনারা এটাই বলছেন যে হ্যাঁ তুই সবসময় টিভি দেখ, পড়াশোনা করবার কোনোই দরকার নেই? এরকম তো নয়। ওরা আসলে বলছে যে তুই টিভি দেখিস না, পড়াশোনা করবার দরকার আছে, কিন্তু কতটাকে ঘুরিয়ে এইভাবে বলা হচ্ছে যে তুই টিভি দেখ, পড়াশোনা করবার কোনো দরকার নেই। দ্য সিমিলার কাইন্ড অফ প্যাটার্ন ইজ হোয়াট ইউ গেট টু সি ইন দিস পোয়েম। এই কবিতাতেও একদম এক্স্যাক্টলি সেম এইভাবেই করা। এবার আমি কবিতাটা প্রেজেন্ট করছি সো দ্যাট ইউ ক্যান সি দিস। দেখো, সো অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ দ্য পোয়েম। এই ভদ্রলোকের নাম হচ্ছে গিভ প্যাটেল, বা জিভ প্যাটেলও বলে কিছু কিছু ক্ষেত্রে কিছু লোকজন। এনার যে জীবনীটা, এখন তোমরা তো অনেকটা ছোট, তোমাদের মনে হয় যে লেখকের জীবনী আমাদের জেনে এতটা কি কাজ। দেখো, কলেজ স্তরে, মানে যারা পরবর্তীকালে ইংলিশ অনার্স নেবে ভাববে, তাদের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আমি যখন কলেজেতে ক্লাস নিই, তখন কিন্তু আমাদের আগে বায়োগ্রাফিক্যাল ডিটেল অফ দ্য অথর এটা জানাটা খুব জরুরি, কারণ কোনো একজন মানুষ তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার ইকোনমিক ব্যাকগ্রাউন্ড, এইগুলো কীরকম, এবং সেইগুলোর উপর ভিত্তি করে তার কবিতার আসলে কি মানে হতে পারে, এইটা খুব গুরুত্বপূর্ণ। সো দেয়ার আর আ নাম্বার অফ কম্পোনেন্টস অ্যান্ড এলিমেন্টস দ্যাট উই উইল হ্যাভ টু অ্যানালাইজ ওয়াইল রিডিং আ পোয়েম, স্টার্টিং উইথ দ্য বায়োগ্রাফি অফ দ্য পার্সন। তবু যেহেতু তোমরা এখনো কলেজে পড়ো না, স্কুলেই পড়ো, একদম শুরুতেই অনেক বেশি করে ওনার ব্যাপারে বায়োগ্রাফি বললে তোমাদের একটু বোরিং লাগতে পারে। লেট আস টক অ্যাবাউট সার্টেন ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টস অ্যান্ড টপিক অ্যাবাউট হাউ প্ল্যান্টস আর কিল্ড অর নট কিল্ড, এইরকম বিষয়ক। দেখো, প্রশ্ন হচ্ছে গাছেদের কি বেদনা হয়, কষ্ট হয়? হ্যাঁ, ডেফিনেটলি হয়। আমরা জানি তো গাছেদের কষ্ট হয়, কিন্তু আমাদের জানাটা কোথা থেকে এলো? কেউ না কেউ নিশ্চয়ই আমাদেরকে বলেছে, মানে আমরা ছোটবেলাতে বইতে পড়েছি। একদম শুরুর দিকে, মানে অনেক 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 কাল আগে, অ্যারিস্টটল বলে একজন ভদ্রলোক ছিলেন। আমি এখানে তোমাদের দেখবার জন্য একটা পেজ খুলে রেখেছি। দেখো, অ্যারিস্টটলকে দেখতে এইরকম ছিল। এই ভদ্রলোক একজন গ্রিক দেশের ফিলোসফার ছিলেন। ইনি প্রথম বললেন যে গাছের প্রাণ আছে। আমার মনে হয় হিস্ট্রি বইতে আমরা মানে অ্যারিস্টটলের ব্যাপারে অনেকই শুনেছি, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, এরকম। তো অ্যারিস্টটল বললেন যে গাছেদের প্রাণ আছে, কিন্তু এই কথাটা উনি মৌখিকভাবে বললেন। সো দেয়ার হ্যাভ বিন নো রিটেন প্রুফস, কিংবা সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করে উনি দেখালেন গাছের প্রাণ আছে, এরকম নয়। উনি একবার মুখেতে শুধু কথাটা বললেন। এটা হচ্ছে জীবনে প্রথমবার যে কেউ একটা বলল। দিস ওয়াজ ইন দ্য 4th century BCE। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, তার মানে যীশু খ্রিস্ট জন্মের প্রায় 400 বছর আগে এই কথা প্রথম একজন কেউ বলল। আমরা যখন আর একটুখানি এগিয়ে আসছি, আর একটু সামনের দিকে, তখন চার্লস ডারউইন
এই ভদ্রলোকের ব্যাপারে আমরা ইতিহাস বইতে অনেক পড়েছি। ওনার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। তো উনি দেখিয়েছেন কি করে বাঁদর থেকে আমরা আসলে মানুষে পরিণত হয়েছে, এইরকম ধরনের কিছু জিনিসপত্র তো উনি দেখিয়েছেন। তো এই ভদ্রলোক যখন উনি রিসার্চ করছিলেন তখন উনি খুঁজে পেলেন যে আসলে গাছেদের প্রাণ আছে, এবং উনি লিখলেন একটি বই। সেই বইয়ের মধ্যে উনি বললেন যে গাছেদের প্রাণ আছে। তো এই বইয়ের নাম হচ্ছে দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যান্টস। তোমরা যদি এখন আনসারের মধ্যে ইনক্লুড করতে চাও একদম শুরুর দিকেই যে লং ব্রড কোয়েশ্চেনগুলো আসে, দেখো যাই ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসুক না কেন, একটাই তো বড় আনসার রেডি করবার মতন বিষয়। বেসিক্যালি কোয়েশ্চেন্স কীরকম হয়, রাইট এ নোট অন দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম, অ্যান্ড দেন ইট ইজ ডান, এক্সপ্রেস ইউর ওপিনিয়ন অন দিস লাইন, এলুসিডেট, এরকম ধরনেরই তো হয়। রাইট এ নোট অন দ্য আইরনি প্রেজেন্ট ইন দ্য পোয়েম, এরকম ধরনের লং কোয়েশ্চেন্স। হোয়াট এভার কামস, ইউ প্রিপেয়ার ওয়ান লার্জ আনসার, সেখান থেকেই সমস্ত কিছু লিখতে পারা যেতে পারে। দেখো আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে যেতে পারো। সেই টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে RM ইংলিশ পাঠশালা, লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন করে যেতে পারো। সেখানে সম্পূর্ণ ফ্রিতে আমরা এই ক্লাস 12-এর জন্য যা নোটস এবং গ্রামার যা আছে এগুলো সমস্ত কিছু ওখানে আমরা প্রোভাইড করছি। এটা স্টুডেন্টদের সুবিধের জন্য, কারণ এইচএস পরীক্ষা একদম কাছাকাছি চলে এসেছে, তো আমাদের সেন্টার থেকে, ইনস্টিটিউশন থেকে এটা করা হচ্ছে। আচ্ছা, সো মুভিং ফরওয়ার্ড, দিস ম্যান ইজ রাইটিং দিস বুক, যেটা নাম হচ্ছে দ্য পাওয়ার অফ মুভমেন্ট ইন প্ল্যান্টস। তো আমরা দুটো রেফারেন্স পয়েন্ট পেলাম। 3 নম্বরটা আমাদের হৃদয়ের কাছাকাছি, আমাদের দেশের কাছাকাছি, যাকে ইংরেজি ভাষায় বলে ক্লোজার হোম। জগদীশচন্দ্র বোস হচ্ছেন জীবনে প্রথম ব্যক্তি, সারা পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি যিনি আসলে এটা সাইন্টিফিক্যালি প্রুফ করে ম্যাথামেটিক্সের মাধ্যমে বোঝালেন যে গাছের প্রাণ আছে। আমার মনে হয় এই কথাটা আমরা প্রত্যেককেই ছোটবেলা থেকে জানি, আমাদের বাবা মায়েদের মুখ থেকে শুনেছি, আমরা হিস্ট্রি বইতে পড়েছি যে গাছেদের প্রাণ আছে, এটা আবিষ্কার করেছেন জগদীশচন্দ্র বোস। কিন্তু একটা জিনিস আমাদের একটুখানি জানা নেই, সেটা হচ্ছে উনি একটি যন্ত্রও আবিষ্কার করেছিলেন। হি হ্যাজ ইনভেন্টেড আ কাইন্ড অফ ডিভাইস। সেই ডিভাইসের নাম হচ্ছে ক্রেস্কোগ্রাফ। এই ক্রেস্কোগ্রাফ যন্ত্র দিয়েই উনি কিভাবে গাছ একটু একটু করে প্রত্যেকদিন বাড়ছে তার মুভমেন্টকে মেজার করতেন বা ট্রেস করতেন। ফ্রম দিস উই গট টু আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ, গাছের তো বৃদ্ধি একটু একটু করে হচ্ছে। এই দেখো যেরকম মেকানিজমটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেরকমভাবে হচ্ছে আর কি। গাছের ওপরে ওয়েট লাগিয়ে রাখা রয়েছে, একটু একটু করে বাড়লে সেই ওয়েট আবার নিচের দিকে হয়ে যাচ্ছে, এরকমভাবে সায়েন্টিস্টরা যেরকম করেন আর কি। তো এখন ইউ ক্যান রাইট ইউর আনসার, ইউ ক্যান স্টার্ট ইউর আনসার উইথ দিস অ্যাজ ওয়েল। জগদীশ চন্দ্র বোস ইনভেন্টেড a device which was known as the crescograph. It was used to measure the growth in plants. এই কথাটা দিয়ে আনসারকে শুরু করতে পারো, তাহলে তোমাদের আনসারটা অনেকটাই উন্নত মানের হয়ে যাবে। তারপরে নিচে যেটা লিখবে সেটা তো লিখবে ই। তো you can definitely start your answer with any of these. That Aristotle was the first person who talked about this, that plants have lives and they feel pain. This was in the 4th century BCE. Otherwise, you can start your answer with Charles Darwin wrote about the pains and the movements of plants in his very famous book, The Power of Movement in Plants. Otherwise, you can start your answer with this as well. Jagadish Chandra Bose, the great scientist Sir Jagadish Chandra Bose, invented the crescograph device to trace the movement of plants. এইরকম ধরনের একটা কিছু দিয়ে যদি আনসারকে শুরু করো, তাহলে আনসারের মধ্যে একটা আলাদা এজ তৈরি হবে, সেটা তোমার আনসারকে অনেকটা আগের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ইংলিশ অনার্সের ক্লাস যখন করি তখন আমরা জেনারেলি একটা কবিতার আনসার লিখবার ক্ষেত্রে অন্য একটা কোনো কবিতার রেফারেন্সের আগে কিছু লাইন লিখে আমরা শুরু করি। একটা এক্সাম্পল হিসেবে ধরে নেওয়া যাক, যেমন ধরে নেওয়া যাক কোথাও একটা কোনো মৃত্যুর কথা কিছু লেখা হচ্ছে, ঠিক আছে? তো সেই মৃত্যুর কারোর একটা মৃত্যু ঘটছে, এইটাকে বোঝাতে গিয়ে আমরা
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতার প্রথম দুটো লাইন হয়তো কোটেশন হিসেবে ইউজ করলাম, তাহলে আনসারের কোয়ালিটিটা অনেকটা আপগ্রেডেড হয়ে গেল। দিস হ্যাপেন্স ইন কেস অফ বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যান্ড ইন দিস কেস দিস ইজ দ্য সেম কেস উইথ ইংলিশ অ্যাজ ওয়েল। তো এইরকম টাইপের। হ্যাঁ, তো নাও কামিং ব্যাক টু ওয়্যার উই হ্যাভ বিন। তো এইবার আরও কিছু জিনিসপত্র নিয়ে আমাদের একটু আলোচনা করবার বিষয় আছে কবিতা শুরু করবার আগে। এই গিভ প্যাটেল লোকটি একজন ডাক্তারবাবু ছিলেন, ঠিক আছে? ওনার একাডেমিক পুরো ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে একজন ডাক্তারের। তো কবিতার মধ্যে আমরা এমন অনেকগুলো রেফারেন্সেস এবং ট্রেসেস পাবো যেখানে আমাদের মনে হবে যে কিছু ডাক্তারি মেডিকেল কথাবার্তা কনস্ট্যান্টলি বলতে থাকা হচ্ছে। এবং যেহেতু বাই ডিফল্ট হি ওয়াজ আ ডক্টর, ওনাকে অনেক মৃতদেহের চিকিৎসা, মানে মৃতদেহের সঙ্গে ওনাকে থাকতে হচ্ছে, মৃতদেহকে দেখতে হচ্ছে, সেগুলো রিপোর্টস লিখতে হচ্ছে। তো এই কবিতার মধ্যে এমন কিছু কিছু ওয়ার্ডস ব্যবহার করা হচ্ছে যেই ওয়ার্ডসগুলো কিন্তু মানুষ মৃত্যু হয়ে গেলে যেরকম ধরনের কথাবার্তা থাকে সেইগুলো, মানে খুব একটা গাছকে জেনারেলি আমরা ওই রকমভাবে শ্বাসরোধ করে গাছকে তো এরমভাবে মারা যায় না, কিন্তু মানুষকে মারা যায়। তো এমন কিছু কথাবার্তা, চোকিং টাইপের কথাবার্তা ব্যবহার করা হচ্ছে। এগুলো হচ্ছে ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, লেখকের একাডেমিক ব্যাকগ্রাউন্ডের থেকে এবং প্রফেশন থেকে আসা কিছু কথা। এছাড়াও আরও কিছু কথা কবিতা বিষয়ক, সেটা হচ্ছে কবিতার মধ্যে কিছু ফিগার্স অফ স্পিচ ব্যবহার করা হয়েছে। ফিগার্স অফ স্পিচ মানে হচ্ছে ভাষার মধ্যে অলঙ্করণ, ভাষাতে অলঙ্কার অ্যাড করা, ঠিক আছে? আমরা মানুষরা যেরকম নিজেদেরকে সুসজ্জিত করতে গিয়ে বিভিন্ন রকমের অলঙ্কার পরে, গলায় পরে, হাতে পরে, সেই রকমই ভাষাকেও সুসজ্জিত করা যায় ভাষার অলঙ্কার ব্যবহার করে। এই ভাষার অলঙ্করণের পদ্ধতিকে রেটরিক বলে, রেটরিক। এবং এটার আরেকটা নাম হচ্ছে ফিগার্স অফ স্পিচ। অনেকগুলো ফিগার্স অফ স্পিচ আছে, সেই রকমই একটা ফিগার্স অফ স্পিচ, দুটো ফিগার্স অফ স্পিচ, আরও কয়েকটা আছে, এখানে মেনলি 2-3টে ফিগার্স অফ স্পিচ এই কবিতায় বেশি করে ব্যবহৃত হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। যেমন এরম ধরনের কিছু কথাবার্তা কিছু গানে থাকে কিংবা কোনো কবিতায় থাকে, মানে দুঃখ ভরা আকাশের দিকে তাকিয়ে এসে দেখলো যে আজ হয়তো বৃষ্টি হতে পারে। এই যে শব্দটা, এই যে সেন্টেন্সটা, দুঃখ ভরা আকাশের দিকে তাকিয়ে এসে দেখলো, আকাশ তো দুঃখ ভরা হতে পারে না, আকাশ তো একটা ইমোশনলেস এন্টিটি। তার মানে আমরা দুঃখ ভরা মন নিয়ে আকাশের দিকে তাকাচ্ছি। তো আমার নিজস্ব ফিলিংকে যে আমি ট্রান্সফার করছি আকাশের ওপর, এইটা হচ্ছে একটা ফিগার্স অফ স্পিচ। একে ট্রান্সফার্ড এপিথেট বলে। রূপমের গানে এবং অনুপমের গানে এরকম ধরনের রেফারেন্স প্রচুর বেশি পরিমাণে পাওয়া যায়। আমাদের কিছুক্ষণ পরেও কিছু গানের রেফারেন্স এখানে আনতে হবে তোমাদের, যাতে বুঝতে সুবিধে হয়। তো ঠিক সেই রকমই এই কবিতায় আইরনি বলে একটা বিশেষ রকমের ফিগার্স অফ স্পিচকে ব্যবহার করা হয়েছে। আইরনি কি? আইরনি হচ্ছে একটা বিদ্রুপাত্মক, ব্যঙ্গাত্মক একটা জিনিস, যেটা যা বলা হচ্ছে তার উল্টোটা করা হচ্ছে। যেরকম এখানে অন কিলিং আ ট্রি, গাছকে কি করে মারতে হবে সেই বিষয়ক আলোচনা। ডেফিনেটলি এটা তো গাছকে কি করে মারতে হবে সেই বিষয়ক আলোচনা নয়, এটা হচ্ছে গাছকে কি করে না মারতে হবে। কারণ একটা গাছকে তৈরি করতে গেলে এতটা বেশি দিন সময় লেগে যায়, মানে এতটা বেশি কষ্ট করে সে বাঁচছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো এইটা একটা আইরনি। এছাড়াও পার্সনিফিকেশন বলে আর একটা ফিগার্স অফ স্পিচও এখানে ইউজ করা হয়েছে। পার্সনিফিকেশন হচ্ছে কোনো অজীবন্ত বস্তুর ওপরে যখন জীবন্ত কিছু গুণাবলীকে আরোপিত করা হয় তাকে পার্সনিফিকেশন বলে। যেমন এরকম থাকে না কিছু গল্পের মধ্যে, সূর্য তাকে স্পর্শ করে ঘুম থেকে ওঠালো, এরকম টাইপের লাইন্স কিছু থাকে। এখানে সূর্য তো আসলে স্পর্শ করতে পারে না, মনে হচ্ছে এমনভাবে কথা বলা হচ্ছে যেন সূর্য একটা মানুষ। তাহলে সূর্যের ওপর আমরা কিছু মানবিক সত্তাকে আরোপিত করলাম। এই প্যাটার্ন, একে পার্সনিফিকেশন বলে। when an inanimate object is given the capabilities and the qualities of a human being, এই ধরনের জিনিসকে পার্সনিফিকেশন বলে, যেটা এখানে হয়েছে।
এখানে গাছকে পার্সনিফাই করা হয়েছে, ও আবার বেড়ে উঠবে, ওকে কষ্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, এরকম মানে যেন একটা মানুষ। তো এইগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নাও সার্টেন কাইন্ড অফ ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ আইরনি অ্যান্ড পার্সনিফিকেশন, কয়েকটা এক্সাম্পলস আমি তোমাদের জন্য এখানে লিখে রেখেছি। দেখো, আইরনির পরের দিকের পার্টে, মানে আইরনির স্পেসিফিকেশন উপরের দিকে গেলে ইন অনার্স ডিগ্রি কোর্স, আইরনির আর একটা পার্ট আছে যেটাকে ড্রামাটিক আইরনি বলে। মানে কোনো ড্রামার মধ্যে যখন কোনো আইরনিকে ব্যবহার করা হচ্ছে সেইটাকে ড্রামাটিক আইরনি বলে। দুটো এক্সাম্পল নেওয়া যাক এখানে। একটা হচ্ছে তোমাদের পরিচিত একটা নাম, সেটা হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট, যেটা শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত রোম্যান্টিক নভেল, কিন্তু সরি নভেল নয়, প্লে, ড্রামা। শেক্সপিয়ারের লেখা একটি বিখ্যাত ড্রামা যেটা হলো রোমিও অ্যান্ড জুলিয়েট। এটা একটি বিয়োগন্ত নাটক, ট্র্যাজেডি, মানে লাস্টে ওরা মারা যায়। তো এটার মধ্যে যেটা হয় যে জুলিয়েট আসলে বেঁচে আছে এটা অডিয়েন্স জানে, কিন্তু রোমিও এটা জানে না। তো রোমিও যেসব কথাবার্তা স্টেজের ওপর বলছে সেটা দেখে অডিয়েন্সের খারাপ লাগছে, কারণ ওরা ভাবছে যে জুলিয়েট তো বেঁচে আছে কিন্তু রোমিও এটা জানে না। তো এটা হচ্ছে একটা আইরনি। ও তো এমনভাবে কথা বলছে যেন জুলিয়েট মারা গেছে, বাট দেন জুলিয়েট ইজ অ্যাকচুয়ালি অ্যালাইভ। এই যে ড্রামার মধ্যে আইরনিটাকে ব্যবহার করা হলো, দিস ইজ নোন অ্যাজ ড্রামাটিক আইরনি। নাও উই কাম টু অ্যানাদার ওয়ান। ইডিপাস রেক্স বলে একটি টেক্সট আছে যেটা তোমাদের গ্র্যাজুয়েশনের সময় যারা ইংলিশ অনার্স নেবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। আমি এখানে তোমাদের জন্য এই বইটা এখানে রেখেছি, এইটা ইডিপাস রেক্সের বই। তো এখানে এই ছেলেটি একজনকে বিবাহ করে এবং তারপরে অনেক রকমের সমস্যা দেখা দেয়। যাই হোক, ওদের রাজ্যে খুব একজন বড় অপরাধী লুকিয়েছিল এবং ও রাজা হওয়ার কারণে ও খুঁজছিল যে সেই অপরাধীটি কে। আসলে ও বুঝতে পারছিল না যে অজান্তে সেই অপরাধীটি ও নিজেই। অডিয়েন্স বুঝতে পারছে কিন্তু দ্যাট হি ইজ দ্য পারসন হু ইজ দ্য ক্রিমিনাল, হু ইজ গিলটি। তো এই হচ্ছে ড্রামাটিক আইরনি। নাও উই কাম টু দ্য পার্সনিফিকেশনের আরও কয়েকটা এক্সাম্পলস এখানে, যেমন সিজনের কথা বলা হয়, সানের কথা বলা হয়। আমরা তো সানের এক্সাম্পলটা নিলাম যে সূর্য তাকে ফু দিয়ে যেন ডেকে ওঠালো, স্পর্শ করে ডেকে ওঠালো। মৃদুবন্ধ হাওয়া তার সাথে চলতে লাগলো, যেন হাওয়া তার পাশে পাশে হাঁটছে, হাওয়া তো একটা ব্যক্তি নয়। সিজনকেও পার্সনিফিকেশন দিয়ে করা হয়। তোমরা যারা গ্র্যাজুয়েশনে যাবে, তোমাদের মানে অনার্স নাও কিংবা জেনারেল নাও, অটম বলে একটি কবিতা থাকবে যেটা জন কিটসের লেখা। কিটসের লেখা অন্য কোনো একটি কবিতা বোধহয় তোমাদের আছে নাকি, তো জন কিটসের লেখা একটা কবিতা তোমাদের থাকবে যেটা নাম হচ্ছে অটম। ওখানে অটম সিজনকে একটা ব্যক্তির সাথে কম্পেয়ার করা হয়েছে, ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। তো এরকম টাইপের জিনিসপত্রকে পার্সনিফিকেশন বলা হয়। আচ্ছা, নাও উই কাম টু সাম কাইন্ড অফ সোশ্যাল মুভমেন্টস। সেই সোশ্যাল মুভমেন্টসগুলো হচ্ছে, আমরা আফ্রিকার মধ্যে যে অ্যামাজন জঙ্গল আছে সেখানে আগে অনেক বেশি পরিমাণে গাছপালা এসব ছিল, সেইগুলো এখন কেটে অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো ডিফরেস্টেশন হচ্ছে ওখানে। এছাড়াও ভারতবর্ষের ক্ষেত্রেও কিছু ফরেস্টকে বাঁচাও এরকম মুভমেন্ট আমরা দেখেছি, পেপারে বেরিয়েছে এবং মানে এতে সরকার প্রাথমিকভাবে বাধা দিলেও পরবর্তীকালে সরকার তাদের দাবিগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। তার মধ্যে একটি বিখ্যাত মুভমেন্টের নাম হচ্ছে দ্য চিপকো মুভমেন্ট। দ্য চিপকো মুভমেন্ট বাংলায় যাকে ইতিহাসের বইতে হয়তো তোমরা পড়েছো, চিপকো আন্দোলন, যার একজন প্রধান সেই আন্দোলনের মুখ বা নেতা ছিলেন সুন্দরলাল বহুগুণা বলে একজন ভদ্রলোক। তো এইগুলো হচ্ছে আগেকার কিছু বেসিক ইন্ট্রোডাকশন টু দ্য পোয়েম বিফোর উই গো ইনটু দিস। টাইম স্ট্যাম্পের মধ্যে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা এক্স্যাক্টলি কোন কোন পয়েন্টসে যেতে চাইছো সেখানগুলোতে চলে যেতে পারবে। এবারে আমরা যদি কিছুটা কথাবার্তা বলি অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য অথর, পোয়েট, তাহলে গিভ প্যাটেল কয়েকটা কবিতা লিখেছেন আরও, যেগুলো খানিকটা করে একটু একটু পপুলার হয়েছে, যেমন কিনা হাউ ডু ইউ উইথস্ট্যান্ড বলে একটি কবিতা এখানে উনি লিখেছেন। অ্যাম্বিগুয়াস ফেট অফ গিভ প্যাটেল, বডি, এই কবিতাগুলো ওনার লেখা। এছাড়াও উনি বেশ কিছু পেন্টিংও করেছেন। একজন ডাক্তারবাবু হয়ে উনি অনেকটাই আর্টের দিকে ঝুঁকে আছেন।
বা থেকেছেন তার জীবনে, এটাই বলতে হবে। তো এইগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি অফ দ্য পোয়েম। নাও উই কাম টু দ্য পার্টস where we discuss the poem line by line. আচ্ছা, on killing a tree এই কথার মানে হচ্ছে একটি গাছকে হত্যা করা প্রসঙ্গে কথা লিখেছেন গিফ প্যাটেল, যেটা হচ্ছেন এই ভদ্রলোক। এবারে আমরা শুরু করছি কবিতা লাইন বাই লাইন। ওকে, it takes it takes much time to kill a tree. একটা গাছকে মারতে আসলে অনেকটা সময় লাগে। যেরকম আমরা আগে বললাম, এটা তো একটা আইরনি, এখানে এমনভাবেই বলা হবে যে গাছকে মারতে সময় লাগে। এটা বোঝাবার চেষ্টা করা হচ্ছে, দেখো একটা গাছ কত কষ্ট করে আস্তে আস্তে বেড়ে উঠেছে, তাই জন্য তাকে মারতেও কত সময় লাগছে। সে সহজে মরে যেতে চাইছে না, তার মানে সে বাঁচতে চাইছে। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, এই যে জ্যাব কথা, জ্যাব হঠাৎ করে কোনো জিনিসকে মারা। নট আ সিঙ্গল জ্যাব অফ দ্য নাইফ, হট করে একটা ছুরির আঘাত করলে। নট আ সিঙ্গল জ্যাব অফ দ্য নাইফ উইল ডু ইট, হঠাৎ করে একটা ছুরি দিয়ে হঠাৎ আঘাত করলে কিন্তু গাছটি মরবে না। এবার এই প্যারাগ্রাফে যতগুলো কথাবার্তা হবে এগুলো প্রত্যেকটাই কিন্তু পজিটিভ কথা, মানে এখানে বলা হবে যে কি কি ভাবে গাছটা আসলে এইখান পর্যন্ত এসে পৌঁছেছে। ইট হ্যাজ গ্রোন, এই গাছটি বেড়ে উঠেছে। স্লোলি কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং মানে হচ্ছে কোনো জিনিসকে অ্যাবজর্ব করা, ভোগ করা। এখানে কনজিউমিং কথাটার এরকম একটা শর্ট কোয়েশ্চেন যদি আসে, দ্য ওয়ার্ড কনজিউমিং মিনস, ওইখানটাতে দেখবে সাকিং বলে যদি কোনো অপশন থাকে সেইটা চুজ করবে। সাকিং মানে হচ্ছে শোষা, শোষণ করা। যেরকমভাবে আমরা যদি একটা কোল্ড ড্রিঙ্কের বটলের মধ্যে একটা স্ট্র দিয়ে পাইপ দিয়ে টানি, যেরকমভাবে সাক করছি, সেই রসটাকে ওখান থেকে তুলছি, সেরকমই গাছও মাটির মধ্যে থেকে শোষণ করে মৃত্তিকা রস, মানে মাটির থেকে রস শোষণ করে সেও কিন্তু বাঁচছে। রাইজিং আউট অফ ইট, এবং তার মধ্যে থেকেই গাছ আস্তে আস্তে বেড়ে ওপরের দিকে উঠছে। ফিডিং মানে ও একটু একটু করে খাচ্ছে, ফিড। ফিড কথাটা ফুডের সাথে রিলেটেড। ফিডিং আপন ইটস ক্রাস্ট, ক্রাস্ট, ক্রাস্ট কথাটার মানে হচ্ছে কোনো জিনিসের উপরিভাগ। এইটা যদি পৃথিবী হয় তাহলে এই হচ্ছে পৃথিবী, এবং এটার ওপরের যে ক্রাস্টটা, গাছ তো এখানেই হয়, গাছ তো এখানেই হবে, তো এখানে শিকড় ছেড়ে এই ক্রাস্টেই এই গাছ বেড়ে উঠেছে। ওকে, upon its crust, absorbing upon its crust, তাহলে এই ক্রাস্ট মানে হচ্ছে এই ভূমির ওপরের ভাগ। অ্যাবজর্বিং মানে শোষণ করা, কোনো জিনিসকে অ্যাবজর্ব করা, কোনো জিনিসকে অ্যাবজর্ব করা মানে কোনো জিনিসকে শোষণ করা। অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট, তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে এক সেকেন্ডে তোমাদের মনে থেকে যাবে, কিন্তু তোমাদের একটুখানি অদ্ভুত লাগবে এই এক্সাম্পলটা। দেখবে বাচ্চাদের যে ন্যাপি প্যান্টস আছে, ওগুলোর যে বিজ্ঞাপনগুলো দেয়, সেখানে একটা এই কথাটা বলে ওরা, যে ফাস্ট অ্যাবজর্পশন দেখায়, যে ওই ন্যাপিটার ওপরে জল ঢেলে দিল, ওটা তাড়াতাড়ি করে শুষে নিল। এর মানে হচ্ছে বাচ্চার গায়েতে
বেশিক্ষণ জল থাকবে না, কারণ ওই জিনিসটার মধ্যে জলটা শোষণ হয়ে যাচ্ছে। তো অ্যাবজর্বিং মানে হচ্ছে কোনো জিনিসকে শোষণ করা, অ্যাবজর্বিং ইয়ার্স অফ সানলাইট। কিন্তু এখানে এই গাছটা কোন জিনিসকে শোষণ করেছে? এই গাছটা বহু বছর বছর ধরে সানলাইট মানে সূর্য রশ্মিকে শোষণ করেছে। বছরের পর বছর ধরে এই গাছ সূর্য রশ্মিকে শোষণ করেছে। আউট অফ ইটস লেপারাস হাইড, আউট অফ ইটস লেপারাস হাইড। আচ্ছা, এইগুলো একটুখানি, এই জায়গাটা একটু ডিপার ডিসকাশন দরকার। তাহলে এইখান পর্যন্ত আমরা দেখছি যে গাছ মাটি থেকে রস নিঃশ্বসন, মাটি থেকে রস নিজের মধ্যে নিয়েছে, মাটির উপরিভাগ থেকে রস টেনেছে, সূর্যকে টেনেছে, জল টেনেছে, বায়ু টেনেছে, এয়ার ওয়াটার, বায়ু এবং জল টেনেছে, এই পর্যন্ত এসে একরকম হলো। এবার এইখানটা থেকে এই জায়গাটুকু আবার একটুখানি আলাদা রকমের। অ্যান্ড আউট অফ ইটস লেপারাস হাইড। আচ্ছা, লেপারাস, লেপারাস কথাটা লেপ্রেসি থেকে আসে। লেপ্রেসি হচ্ছে একটা রোগ, যেটা হলো কুষ্ঠরোগ। সেই কুষ্ঠরোগে মানুষের হাত পায়ের, শরীরের অন্য অন্য জায়গার স্কিন, চামড়া, দ্যাট ইজ রটেন, একটুখানি পচে পচে মতো যায় এবং খুলে খুলে পড়ে। এবং এটা আগেকার দিনে একটা ভয়ঙ্কর রোগ হিসেবে ধরা হতো। লোকজন একে অপরকে এইরকম ভাবে কথা বলতো যে তুই এত পাপ করেছিস, তোর কুষ্ঠরোগ হবে, কুষ্ঠরোগে মৃত্যু হবে তোর। বিকজ অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দেয়ার হ্যাভ বিন নো কিওর অফ দিস লেপ্রেসি। তো এটা বেসিক্যালি হাইজিন রিলেটেড একটা অসুখ। মানুষের পার্সোনাল হাইজিন তখন একেবারেই ছিল না। হাইজিন মেনটেন করাটা একটুখানি মুশকিলের ছিল, এক্সপেন্সিভ ছিল। তোমরা বলবে এখন কি এক্সপেন্সিভ নয়? হ্যাঁ, এক্সপেন্সিভ, কিন্তু এখন অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল ভাবেও এক্সপেন্সিভ, বা এক্সপেন্সিভ হলেও অ্যাফোর্ডেবল। এটার মানে হচ্ছে এই, ধরে নেওয়া যাক রাস্তাতে যারা থাকেন, গৃহহীন মানুষজন যারা রাস্তাতে মানুষের কাছ থেকে জিনিসপত্র চান ইত্যাদি, যাই হোক, এবার তারা একটা 5 টাকার লাইফ বয় সাবান পাওয়া যায় এবং 1 টাকার হেড অ্যান্ড শোল্ডার্স এইসব পাওয়া যায়, ঠিক আছে? হেড অ্যান্ড শোল্ডার্স কিংবা ক্লিনিক প্লাস পাওয়া যায়। ওইগুলো নিজেদের গায়ে মেখে তো নিজেকে পরিচ্ছন্ন করতে পারছে, তাহলে কারোর কাছ থেকে চেয়ে 10 টাকা যদি কেউ পায়, তার মধ্যে কিন্তু নিজেকে ক্লিন করবার সামগ্রী কিনতে পেরে যাওয়া যাচ্ছে। আগেকার সময়ে বড় বড় সাবান ছাড়া পাওয়া যেত না, এবং স্যাশেতে শ্যাম্পুও পাওয়া যেত না। তাহলে একটা লোকের কাছে তো এটা পসিবল নয় যে সেই লোকটা কনস্ট্যান্টলি অনেক বেশি টাকা দিয়ে জিনিসপত্র কিনবে, এটা তো পসিবল নয় তাই সেই লোকটার জন্য, তাই না? তো এখন পসিবল, এই জন্য এখন আর কুষ্ঠরোগ হচ্ছে না। উপরন্তু ডিউ টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ মেডিকেল সায়েন্স লোকজন ওষুধ খেলে ঠিক হয়ে যাচ্ছে। যাই হোক, এখন যখন ইউ নো হোয়াট ইজ লেপ্রেসি এবং লেপ্রাস হাইড, লেপ্রাস হাইড কথাটার পুরো মানেটা বুঝতে চাওয়ার চেষ্টা করা হোক। লেপ্রাস মানে হচ্ছে কুষ্ঠ রোগগ্রস্ত। হাইড মানে কি? হাইড মানে লুকিয়ে পড়া, তাই তো? না, কিন্তু এখানে হাইড মানে লুকিয়ে পড়া নয়। এখানে হাইড মানে হচ্ছে গাছের ছাল। তোমরা বলবে এটা কি করে হতে পারে? এটা হতে পারে, আমরা তো ছোটবেলা থেকে এরকম দেখে এসেছি। বেশ কিছু জায়গাতে একটা জিনিসের দুটো করে মানে দেওয়া হয়েছে। যেমন কাইট মানে হচ্ছে ঈগল পাখি, কাইট মানে হচ্ছে আকাশে ওড়ার ঘুড়ি, সরি। ঠিক সেরকমই হাইড মানে এখানে লুকিয়ে পড়া নয়, হাইড মানে হচ্ছে গাছের স্কিন। লেপারাস কথাটা কেন ব্যবহার করা? লেপারাস হাইড মানে হচ্ছে গাছের কুঁকড়ে যাওয়া, কুঞ্চিত হয়ে যাওয়া স্কিন। কারণ গাছের যে ছালটা হয় ওটা তো এরকম কোঁকড়ানো কোঁকড়ানো থাকে, তাই না? তো ওই কোঁকড়ানো গা, মানে কোনো মানুষের যদি এখন কুষ্ঠ হয় তাহলে তো তার স্কিনটা ভাঁজ হয়ে যাবে, ক্র্যাকড টাইপের হয়ে যাবে। এবং গাছের স্কিনটা নর্মালি ওই রকমই, গাছের যে মোটা গুঁড়ি হয় আর কি। তো সেইখানের মধ্যে থেকে
স্প্রাউটিং লিভস, সেখান থেকে ছোট 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 গাছের ডাল বেরোবে, ছোট ছোট ডাল। স্প্রাউট, স্প্রাউট মানে হচ্ছে কোনো জিনিস অঙ্কুরিত হওয়া। ছোটবেলায় আমাদেরকে লাইফ সায়েন্সে আঁকতে হয়েছে ছোলা অঙ্কুরিত হচ্ছে, এরকম আঁকতে হয়েছে না? অত ভালো আমি আঁকতে পারি না, কিন্তু আমার মনে হয় তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে। ইয়ার্স অফ সানলাইট, ও স্প্রাউটিং লিভস। ওকে, তো এই হলো প্রথম প্যারাগ্রাফ। এখানে 4টে প্যারাগ্রাফ আছে অ্যাকচুয়ালি। এই 4টে প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো পজিটিভ কথা লেখা আছে, অনেকগুলো নেগেটিভ কথা লেখা আছে, অনেকগুলো সিম্বলস, ইমেজেস, এই সবগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা যখন অনার্সে ক্লাস করাচ্ছি তখন আমাদেরকে বুঝতে হচ্ছে যে কি কি ইমেজেস, হোয়াট আর দ্য ইমেজেস, হোয়াট আর দ্য কালার, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, এরকম ধরনের। যেমন মুড এবং থিম এগুলো কিন্তু আলাদা আলাদা হতে পারে, টোন, মুড, থিম এগুলো আলাদা আলাদা হতে পারে। এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদের। একটা লোকগীতি আছে, সেই লোকগীতিটা হচ্ছে অনেকটা এরকম, চল রে মিলি আসাম যাবো বলে একটা গান আছে, ঠিক আছে, আসাম বড় দূর রে, এরকম একটা গান আছে। এখন গানটা না খুব মানে খুব ছন্দের গান, খুব বিটে বিটে হয়, মানে একদম লোকজন নাচতে থাকতে পারে, মানে চল রে মিলি আসাম যাবো এরকম ভাবে চলে, ঠিক আছে। এখন এই গানটাতে লোকজন তো নাচবে, এটাতে মনে হবে এটা আনন্দ হচ্ছে। দুটো মতন প্যারাগ্রাফ পরে, দুটো স্ট্যান্সা পরে একটা জায়গাতে এরকম কথা বলা হয়, বাবু বলে কাম 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 লয়তো লিব পিঠের চাম চাম চাম, এর মানে চামড়া ছাড়িয়ে নেবো কাজ যদি না করা হয় তো। নাও দিস ইজ নট ফানি, দিস ইজ নট এনজয়েবল। আসলে গানটা যতই মজা করে গাওয়া হোক না কেন, এখানে তো যেটা আসলে বলতে চাওয়া হচ্ছে সেটা খুবই ভয়ঙ্কর রকমের। তো আসলে কোনো একটা জিনিসকে কিভাবে বলা হচ্ছে আর সেটার মানেটা কি হচ্ছে, এই দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। তো এইখানের ক্ষেত্রেও যা বলা হচ্ছে আর যেটার মানেটা, সেটার যেটা দাঁড়াচ্ছে, দুটো কিন্তু খানিকটা আলাদা আলাদা, খানিকটা নয়, অলমোস্ট পুরোটাই 180 ডিগ্রি আলাদা, এই পাশে এ পাশে এরকমভাবে। এনিওয়ে, মুভিং টু দ্য আদার পার্ট অফ দ্য পোয়েম। আচ্ছা, তারপর কি বলছে? সো হ্যাক অ্যান্ড চপ। এখন এই কথার মধ্যে তোমাদের কিছু কথা জানা আছে, যেমন তোমরা বলবে হ্যাক, তো তোমরা শুনেছো, হ্যাক মানে হচ্ছে কম্পিউটারকে হ্যাক করে নেওয়া, কারোর অ্যাকাউন্টকে হ্যাক করে নেওয়া। কিন্তু এইখানে কিন্তু হ্যাক মানে ওই জিনিসটা নয়। এখানে হ্যাক মানে হচ্ছে, ধরে নাও যদি নিয়ে নেওয়া, এইরকম ধরনেরও একটা ইমেজ আমরা পাই, সেক্ষেত্রে নিয়ে নেওয়া মানে কিন্তু কেটে ফেলা বোঝাচ্ছে, মানে গাছটাকে কেটে ফেলা। সো হ্যাক অ্যান্ড চপ, কাটো এবং টুকরো টুকরো করো। চপ মানে চপ, ছোট ছোট পিসে পিসে কাটাকে চপ বলে। বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট, কিন্তু এতেও এই কাজটা হবে না। বাট দিস অ্যালোন, শুধু এইটাতেও, অ্যালোন মানে একা, শুধু এই জিনিসটা একা দিয়েও, won't do it, won't মানে would not, would not মানে এই কাজটা করলেও, একা একা শুধু কেটে ফেললে বা টুকরো টুকরো করে ফেললেও হবে না। not so much pain will do it, এত বেশি পরিমাণে বেদনা দিলেও, দুঃখ দিলেও, কষ্ট দিলেও এটা মরবে না। the bleeding bark, the bleeding bark, তোমরা বলবে বার্ক মানে তো কুকুরের চেঁচানো, বার্কিং ডগ, কিন্তু এখানে বার্ক মানে হচ্ছে ছাল, বার্ক মানে গাছের ছাল। আমরা কিছুক্ষণ আগে হাইড মানেও জেনেছিলাম গাছের ছাল। প্রয়োজনের ভিত্তিতে জায়গা বিশেষে কোন ল্যাঙ্গুয়েজকে আমরা কি মানে করব, এটা নির্ভর করে অনেক কিছুর ওপর। এটা অ্যাজ ইউ গ্রো মোর ইনটু লার্নিং লিটারেচার ইন ইংলিশ, তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারবে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে এইগুলোর একটু স্পেশালভাবে বলি যে কিভাবে এটাকে ট্যাকল করতে হয়। এগুলো অনার্স ক্লাসে হয় যদিও বা,
সো একটা এক্সাম্পল দিচ্ছি আমি তোমাদেরকে। দেখো, যেমন একটাই ওয়ার্ডকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, নাউন হিসেবে ব্যবহার করা যায়। যেমন ওয়াটার মানে তো জল। এবার যদি আমরা বলি যে দিস ইজ আ গ্লাস অফ ওয়াটার, এখানে ওয়াটার কথাটা নাউন হিসেবে ব্যবহার হচ্ছে, মানে এটা হলো এক গ্লাস জল। এখানের মধ্যে কোথাও কোনো ক্রিয়া নেই, হ্যাঁ, নো ভার্ব, অনলি নাউন। ঠিক সেরকমই যদি আমাদেরকে বলতে হয় যে গাছে জল দাও, তাহলে আমরা বলবো ওয়াটার দ্য প্ল্যান্টস। এখানে গাছে জল দাও, জল দাও মানে ওয়াটার হলো এই সেকেন্ড এক্সাম্পলে। তো সেই ক্ষেত্রে এক্সাম্পল 2তে ওয়াটার কথার মানে আর নাউন রইল না, একটা ভার্ব হয়ে গেল। ওয়াটার মানে জল দেওয়া হয়ে গেল। তো ইংলিশের এই ছোট ছোট কিছু কর্নার্স আছে, সেগুলো একটুখানি ভালো করে বুঝতে হয়, দেখতে হয়, তাহলে বুঝতে পারা যায়। নাও মুভিং ফরওয়ার্ড, দ্য ব্লিডিং বার্ক উইল হিল। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। হিল মানে হচ্ছে সেরে ওঠা। তোমরা বলবে হিল মানে পাহাড়, সেইটার বানানটা আলাদা। HILL হিল মানে পাহাড়, HEAL হিল মানে হচ্ছে সেরে ওঠা। কম্পিউটারে এক রকমের অ্যান্টিভাইরাস কিনতে পাওয়া যায়, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম, সেটার নাম হচ্ছে কুইক হিল, মানে তাড়াতাড়ি সেরে ওঠা। দ্য ব্লিডিং বার্ক উইল হিল। দেখো এই যে জায়গাটা, এখানে কিন্তু পার্সনিফিকেশনটা আছে, ওই যেখানে অজীবন্ত বস্তুকে মানুষের মতন করে ভাবা হয়, হিউম্যান কোয়ালিটিজ আর ইম্পোজড অন অ্যান ইনহিউম্যান অবজেক্ট, ইনঅ্যানিমেট অবজেক্ট। দ্য ব্লিডিং বার্ক উইল হিল মানে রক্ত ঝরছে যেই ছালটা, সেটা কিন্তু আস্তে আস্তে নিজেকে সারিয়ে তুলবে। ব্লিডিং মানে তো তোমরা জানো, বার্ক মানে তো তোমরা জানলে, হিল মানে সারিয়ে তোলা। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং মাটির খুব কাছে থেকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। এবং মাটির খুব, ধরো গাছটা কাটা হয়ে গেছে, এখানে গাছটা কাটা অবস্থায় রয়েছে, এর পাশ দিয়ে কিন্তু ছোট ছোট চারা বেরোবে, এটাই বলছে। And from close to the ground will rise curled green twigs. এবং মাটির নিচ থেকে, আগে সেন্টেন্সটা একটু আসতে হয়ে গেছে, আমি আরেকবার জাস্ট বলছি। এই মাটির এই যে কাটা গাছের এখান থেকে, গাছের গোড়া থেকে ছোট ছোট আবার কিছু ছোট ছোট গাছের ডালপালা বেরোবে। ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির একদম কাছে থেকে, ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মাটির একদম কাছে থেকে, উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, ছোট ছোট গাছের ডাল পালা বেরোবে, যেগুলো হচ্ছে বেঁকানো। কার্ল মানে কোনো জিনিস বেঁকা চোরা, ঠিক আছে। কার্লি হেয়ার, মানুষের যাদের চুল একটুখানি কোঁকড়ানো হয় তাদেরকে আমরা কি বলি, কার্লি হেয়ার। তো এই কার্ল থেকে, কার্লড গ্রিন টুইগস, ছোট ছোট চারা বেরোবে এখান থেকে, যেগুলো একটু প্যাঁচানো। মিনিয়েচার বাউজ, এখানে মিনিয়েচার কথার মানে তোমরা জানো, বাউজ মানে হচ্ছে ডাল, গাছের ডাল। মিনিয়েচার মানে ছোট, মিনি মানে মিনিয়েচার। হ্যাঁ, আমি আজকাল লক্ষ্য করে দেখছি রিসেন্টলি ইয়াং মেয়েদের মধ্যে, কয়েকজনের মধ্যে একটা টেন্ডেন্সি এসছে, তারা একটা অদ্ভুত রকমের আর্ট করে, যেটা হলো মিনিয়েচার আর্ট। আমার অনেকগুলো স্টুডেন্ট আছে আমাদের সেন্টারে যারা মিনিয়েচার আর্ট করে, ছোট ছোট এইটুকুনি ছোটোর মধ্যে স্যান্ডউইচ করলো, বার্গার করলো, একটা ছোট্ট বোল অফ নুডলস বানালো, এটা একটা আর্ট, ছোট। তো মিনিয়েচার বাউজ, এই যে কথাটার মানেটা হচ্ছে এই যে একটা বড় যে গাছের ডাল, একটা এই ধরো একটা গাছ, হ্যাঁ, এই গাছের যে বড় ডালপালা, এই বড় ডালপালাগুলো এক রকমের, আর
এই যে গাছটাকে যখন কেটে ফেলা হবে, এখান থেকে যেগুলো বেরোবে ওগুলোও গাছের এই ডালপালারই মতন, যেন এই ডালপালাগুলো হচ্ছে বড় আর এটা হচ্ছে তার একটা ছোট্ট মিনি ভার্সন, ঠিক আছে? যেরকম পাওয়া যায় না চকোবার, যদি আমরা কিনি এখন 30 টাকা দিয়ে, বড় চকোবার 10 টাকার চকোবার দিলে এইটুকু ছোট্ট একটা চকোবার দেয়, তো ওটা হচ্ছে একটা মিনি ভার্সন বড় চকোবারের, ওই রকম। তো যেন এই বড় ডালটার একটা ছোট পার্ট হচ্ছে এই ছোট ডাল, মিনিয়েচার বাউস, which if unchecked, যদি এই যে ছোট ডাল বেরোলো এটাকে যদি আমরা আবার করে না চেক করি, চেক করা মানে কি বলতো, ওটা যদি বেড়ে ওঠে সেটার চেক করা নয়। এই কবিতাটা কি সে কথা বলছে, কি করে গাছকে মারতে হবে, তার মানে হচ্ছে চেক করা মানে ওটাকে আবার আমাদেরকে দেখে মেরে দিতে হবে। যদি আমরা চেক না করি, উইল এক্সপ্যান্ড अगेन, এক্সপ্যান্ড মানে হচ্ছে বাড়া, কোনো জিনিস বেড়ে যাওয়া, বৃদ্ধি পাওয়া, হ্যাঁ, উইল এক্সপ্যান্ড अगेन টু ফর্মার সাইজ, আগের পরিস্থিতিতে আবার ফেরত যাবে। ফর্মার মানে হচ্ছে আগের, এবং এই ফর্মারের আর একটা উল্টো দিকের অপোজিট ওয়ার্ড আছে, ফর্মার আর লেটার এরকম বলে, হ্যাঁ। ফর্মার মানে হচ্ছে পূর্বের, লেটার মানে হচ্ছে পরের। তো যদি এই গাছকে আবার চেক না করা হয় তাহলে কিন্তু আবার গাছটা আগের মতনই সতেজ হয়ে বড় হয়ে যাবে। এখন দেখো, গাছ কাটার কথা তো এখানে বলতে চাইছে না, গাছকে বাঁচাবার কথা বলতে চাইছে, ঠিক আছে? বহুকাল আগে একটা প্রচুর কাল আগে একটা গান বেরিয়েছিল, সেই গানের গান নয় ভুল বললাম, একটা সিনেমা বেরিয়েছিল, ঠিক আছে? সেই সিনেমার নাম হচ্ছে হেমলক সোসাইটি। আমার মনে হয় তোমরা কয়েকজন এই সিনেমাটা দেখেছো, যারা দেখোনি তারা নিশ্চয়ই এই সিনেমার খুব বিখ্যাত কিছু গান আছে সেগুলো শুনেছো, রূপমের, অনুপমের অসংখ্য গান, যেমন তার মধ্যে একটা খুব ফেভারিট তোমাদের আজকে রাত্রেই হয়তো শুনবে, এটা হচ্ছে এখন অনেক রাত, তোমার কাঁধে আমার নিঃশ্বাস, আমি বেঁচে আছি তোমার ভালোবাসায়। এই টাইপের যে গানগুলো, এই সমস্ত গানগুলো এই সিনেমাটাতেই আছে। এই গাছপালার স্নেহ দিয়ে ঢাকা, তার সে পথ ফাঁকা, এই যে গানগুলো, এগুলো সব হেমলক সোসাইটির গান। কেন এই সিনেমার কথা আমরা এখানে বলছি, এটার মধ্যে দেখাচ্ছে, এইখানে দেখো একটা দড়ি মতো রয়েছে, এই সিনেমাটার গল্পটা হচ্ছে কিছু মানুষ তারা যখন মনে করে যে তাদের আর বাঁচতে ইচ্ছে হচ্ছে না, তখন তারা সুইসাইড করতে চায়, কিন্তু সকলের সুইসাইড করবার অত সাহস নেই, এই জন্য সুইসাইড তারা করে উঠতে পারে না। সেই জন্য এই হেমলক সোসাইটির লোকেরা একটা অ্যাসোসিয়েশন বের করেছে, একটা মঞ্চ তৈরি করেছে, একটা অর্গানাইজেশন তৈরি করেছে, যেখানে তারা লোকজনদেরকে নিয়ে গিয়ে ট্রেনিং দেয় যে কি করে সুইসাইড করতে হবে, কি করে মৃত্যু পেতে হবে, ঠিক আছে? আমরা যখন সিনেমাটা দেখবো তখন আমরা বুঝতে পারবো যে আসলে ওখানে মৃত্যুর ট্রেনিং দেওয়ার নাম করে ওরা লোকগুলোকে এটাই বোঝায় যে মৃত্যু হওয়া উচিত নয়, কারণ জীবন কত মূল্যবান, এরকম টাইপের মানে ডায়লগ ফাইলগ এইসব রয়েছে। যে একজন বলছে যে হ্যাঁ, মৃত্যুটা তো অনেক কঠিন ব্যাপার, তোমার বাবা মা তো তোমাকে অনেক কষ্ট করে প্রত্যেক দিনে করে বড় করেছে। এইসব শুনে আমাদের কি মনে হবে যে না, তাহলে মৃত্যু হওয়া উচিত নয়, কারণ বাবা মা তো অনেক খাটনি করেছে আমাদেরকে বড় করবার পেছনে। সো দিজ আর দ্য থিংস ইউ গেট টু সি। সো টেলিং দ্য এন্টায়ার স্টোরি ফ্রম আ ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ, ফ্রম দ্য অপোজিট পার্সপেক্টিভ। এখানেও দেখাচ্ছে যে গাছটাকে মারবার কথা প্রত্যেকটা ছত্রে বলছে, কিন্তু দেখাচ্ছে যে কত কঠিন এই গাছটাকে মারা, মানে বারবার সে বেঁচে ওঠে, বারবার সে তার বাঁচবার এত আশা, সে এত কষ্ট করে এতদিন ধরে বেঁচে আছে। তো এইটা বলতে চাইছে, তো ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড अगेन টু ফর্মার সাইজ, যদি ওর বৃদ্ধিকে না দেখা হয় তাহলে ও আবার আগের জায়গায় ফিরে যাবে। নো, দ্য রুট ইজ টু বি পুলড আউট। দেখো, এই রুটের একটা বিরাট ভূমিকা আছে। অনেকগুলো শর্ট কোয়েশ্চেনের মধ্যে বারবার জিজ্ঞেস করবে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি ইজ ইন ব্র্যাকেট ড্যাশ দিয়ে লিখবে লিভস, বাউস, টুইগস, রুটসে। ওর মূল শক্তি কিন্তু আসলে ওর রুটসে আছে। গাছকে উপর থেকে কেটে দিলেও যদি গাছের শিকড় নিচের দিকে থাকে, ওইখান থেকে গাছ আবার বেড়ে কিন্তু উঠবে, এটা আমরা জানি।
দ্য রুট ইজ টু বি পুলড আউট, সেই জন্য বলছে যে গাছের যে গাছ তো ওপর দিয়ে ধরো কেটে ফেলা হলো আর এখানটা কেটে দিয়েছে, এটার নিচে যে শিকড়গুলো আছে সেই শিকড়গুলো কিন্তু অনেকটা দূর অবধি পৌঁছে গেছে। এই শিকড়গুলোকে কিছু একটা ভাবে কোনোভাবে টেনে যেন বাইরের দিকে বের করে নেওয়া হয়, এটাই বলতে চাইছে। হ্যাঁ, দ্য রুট ইজ টু বি পুলড আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ। অ্যাঙ্কার মানে এই যে গাছটাকে গাছটাকে ধরে আছে, লাইক অ্যান অ্যাঙ্কার। অ্যাঙ্কার মানে হচ্ছে জাহাজের নোঙর, যেগুলো জলের মধ্যে ফেলা হয়। বুঝতে পারছো তো কোন জিনিসের কথা বলা হচ্ছে? জলের মধ্যে, সমুদ্রের মধ্যে ফেলা হয়, ওপরে জাহাজের গায়েতে লাগানো থাকে, এইটাকে নোঙর বলে, এই জিনিসটাকে। তো মানে যাতে জাহাজটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সরে না চলে যায়, সেই জন্য জলের মধ্যে ফেলে দেওয়া হয় ওই নোঙরকে। তো সেইটাই হচ্ছে অ্যাঙ্কার। তো মাটি এই গাছকে অ্যাঙ্কার করে ধরে রেখে আছে, এখান থেকে বেরোনোটা এতটা সহজ নয়। সেজন্য কি করে আমাদেরকে এই শিকড়কে টেনে বের করতে হবে? ইট ইজ টু বি রোপড, এখানের মধ্যে দড়ি ঢুকিয়ে দিয়ে দড়ি দিয়ে টানতে হবে। অ্যান্ড পুলড আউট, রোপড মানে তো তোমরা জানো দড়ি, অ্যান্ড টাইড মানে বাঁধা, দড়ি দিয়ে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট এবং টেনে বার করতে হবে। স্ন্যাপড আউট, হট করে টেনে বের করতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা একদম পুরোটাই আস্তে আস্তে করে টেনে পুরোটাকেই বের করতে হবে। তাহলে হয় হ্যাঁচকা টান দিয়ে যতটা ওঠে বের করো, আর নাহলে আস্তে আস্তে করে টেনে পুরোটাকে। আমরা জানি যে কোনো জিনিসকে যদি খুব জোরে ধরে আস্তে আস্তে করে টানা হয় তাহলে কিন্তু ওটা পুরোটাই যাবে, ঠিক আছে? কিন্তু যদি হট করে টানা হয় তাহলে পুরোটা না যেতে পারে। তো যেরকমভাবেই হোক ওটাকে বের করতে হবে আউট অফ দ্য আর্থ কেভ। পৃথিবী মানে মাটি তো ওটাকে একদম ধরে আছে, মাটির মধ্যে ওই রুটসগুলো গিয়ে গিয়ে একটা গহ্বর তৈরি হয়ে গেছে, তাই না? কেভ মানে তো হচ্ছে একটা গুহা, তো সেই গুহার মধ্যে থেকে ওটাকে বের করতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, আর গাছের যতটা শক্তি আছে সেটা টোটালি বাইরে চলে যাবে, সেটা একদম বেরিয়ে পড়বে, ঠিক আছে? তো তাহলে আর ওর কাছে কোনো শক্তি থাকছে না। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এবং ওটার যে শক্তিটা, ওর যে ভেতর থেকে যেখান থেকে ও শক্তি যোগায় মানে রুটস, সেটা কিরকম? সেটা সাদা এবং ভেজে। এই সোর্স মানে কিন্তু রুট। এখানে যদি এখন প্রশ্ন করে যে হোয়াট ইজ দ্য সোর্স বলে 3-4টে অপশন দেয়, আর্থ, এয়ার, ওয়াটার, সান, রুট, তাহলে সোর্স ইজ ইকুয়াল টু রুট, এটা মনে রেখো, ঠিক আছে? দ্য মোস্ট সেন্সিটিভ, এই রুট সারা জীবনে কখনোই বাইরে আসেনি, তাই এটা খুবই নরম। যেরকম আমাদের দেহের ভেতরকার সেই অংশগুলো, যেই অংশগুলো আমরা জেনারেলি কখনোই বাইরে, মানে ওটা আমাদের অন্দরমহলে, শুধু আমাদের রুমের মধ্যেই, আমরা ওয়াশরুমের মধ্যে গিয়েই শুধুমাত্র নিজেদের শরীরের সেই পার্টসগুলো বাইরে হাওয়ার কাছে আসে, নইলে বাকি সবসময়ই সেগুলো ঢাকাই থাকে। এমনি যে কোনো মানে যদি কেউ হাফ হাতা ফুল হাতা জামা পরে তাহলে দেখা যাবে যে হাতার ভেতর দিকটা যেই জায়গাগুলোতে সূর্য লাগে না সেটাতে কিন্তু সেটার কালারটা অনেকটা মানে আর একটু বেটার থাকে, আর একটু সাদা থাকে। তো সেরকমই যেই জায়গাটাতে কখনোই আলো পড়েনি সেই জায়গাটা অনেকটা বেশি পরিমাণে সেন্সিটিভ। সেই সেন্সিটিভ জায়গাটা হোয়াইট অ্যান্ড ওয়েট মানে ওই রুটটা মোস্ট সেন্সিটিভ মানে রুট। হিডেন যেটা সারা জীবন ধরেই লুকোনো অবস্থায় রয়েছে, ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, এবং সারা জীবন ধরেই অনেক রকমভাবেই মানে কোনো দিনই কোনোভাবেই পৃথিবীর বাইরে মানে বাইরের হাওয়ার মধ্যে কিন্তু এই রুটস আসেনি, ঠিক আছে?
গাছ বিষয়ক, প্রকৃতি বিষয়ক কিছু কবিতা পরবর্তীকালে যারা অনার্স নেবে, ইংলিশ অনার্সের ডিগ্রি কোর্সেতেও থাকবে। বেশ কিছু আরও অন্যান্য ভিডিওস এবং এইচএসের ভিডিওসও, সমস্ত ভিডিওস আমাদের ওয়েবসাইটে আছে, সেখানে চাইলে তোমরা একবার আমাদের ওয়েবসাইটটা চেক করে দেখতে পারো। আমাদের ওয়েবসাইটটা হচ্ছে rmenglishpathshala.com। তো ওখানের মধ্যে আমি জাস্ট তোমাদেরকে একবার দেখাচ্ছি, ভিডিও সেগমেন্ট আছে rmenglishpathshala.com, এখানের মধ্যে ভিডিওস আছে। এই ডান দিকেরটা আমাদের গুগল সাইট, আর এটা এই বাঁ দিকেরটা হচ্ছে ওয়েবসাইট। এখানের মধ্যে এই যে ভিডিও বলে যেই অপশনটা রয়েছে, তোমরা যদি এখানটাতে ক্লিক করো তাহলে আমরা অনেকগুলো ভিডিওস দেখতে পারবো। এখানে জেনারেলি বেশিরভাগই অনার্সের লেভেলের ভিডিওসই আছে, তোমাদেরগুলোও কয়েকটা আছে। আর একটা সেগমেন্টও ক্রিয়েটেড হয়ে যাবে যেখানে স্কুল এবং কলেজ বলে লেখা থাকবে। এটা প্রথম স্কুলের জন্য বানানো ভিডিও বলে এখনও আমাদের সেগমেন্টটা ক্রিয়েটেড হয়নি, কিন্তু এটা 1-2 দিনের মধ্যেই হয়ে যাবে। তো তোমরা এই ভিডিও সেগমেন্টে গিয়ে দেখতে পারো চাইলে। এটাই আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। আচ্ছা, কামিং ব্যাক টু ওয়্যার উই হ্যাভ বিন। তো এই হলো দেন দ্য ম্যাটার অফ। এবার আমরা চলে এসেছি একদম কবিতার লাস্ট প্যারাগ্রাফে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং। এরপর আমাদের আসছে কি জিনিস? স্কর্চিং অ্যান্ড চোকিং। স্কর্চিং মানে হচ্ছে কোনো জিনিসকে রোদের মধ্যে রেখে বিদগ্ধ করে শুকানো। তো বাইরের দিকে পড়ে আছে গাছটা, সেটা আস্তে 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 সূর্যের তাপ পেয়ে জীবন শক্তিটা তার চলে যাচ্ছে এবং সে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। অফ স্কর্চিং অ্যান্ড চোকিং। দেখো, চোক মানে হচ্ছে কাউকে শ্বাসরোধ করলে তাকে চোকিং বলে। মানে যখন কেউ মানে গলায় দড়ি দিয়ে মারা যায়, আমরা কিছুক্ষণ আগে হেমলক সোসাইটিতে মৃত্যুর কথাবার্তা বলছিলাম, সেখানে যেহেতু এখন গিফট প্যাটেল একজন ডক্টর, তো ওনার কাছে এরকম পেশেন্টও তো এসছে যারা কিনা গলায় দড়ি দেওয়ার কারণে মারা গিয়েছেন। তো ওই যে চোখ হয়ে গেছে, হ্যাঁ, সেই চোকিং মানুষের মতন করেই বলা হচ্ছে। কিন্তু এখানে তো এক্স্যাক্টলি এটা হতে পারে না। একটা গাছ তো শ্বাসরোধ করে গাছ মারা গেছে, এরকম ঘটনা তো ঘটতে পারে না। তো স্কর্চিং অ্যান্ড চোকিং মানে হচ্ছে শুকিয়ে যাওয়া, এবং হাওয়া বাতাস যেরকমভাবে ও মাটির নিচে থেকে আগে অক্সিজেন জোগাড় করতে, সেটা তো হতে পারবে না এখন। তার কারণ ও তো এখন একটা মৃত গাছ, তো ওর কাছে আপাতত আর কোনো হাওয়া আসছে না, শ্বাস নিতে পারছে না, তো শুকিয়ে যাচ্ছে এবং কোনো রকমেরই কোনো বাতাস ও গ্রহণ করতে পারছে না। ইন সান অ্যান্ড এয়ার, হাওয়ার মধ্যে ওকে ফেলে রাখা হয়েছে, সূর্যের রশ্মিতে ও একদম শুকিয়ে যাচ্ছে। ব্রাউনিং, হার্ডনিং, টুইস্টিং, উইদারিং অ্যান্ড দেন ইটস ডান। আর একবার একটু আস্তে আস্তে যাওয়া যাক। ব্রাউনিং, ব্রাউন হয়ে যাচ্ছে, ব্রাউন আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে। যদিও খুব ইন্টারেস্টিং একটা কথা, যারা অনার্স ডিগ্রি লেভেলে গ্র্যাজুয়েশনে ইংলিশ অনার্স নিয়ে পড়ে, তাদের কাছে কিন্তু ব্রাউনিং কথার একটা সম্পূর্ণ আলাদা মানে আছে। রবার্ট ব্রাউনিং বলে একজন কবি আছেন, ওনার লেখা মিটিং অ্যাট নাইট বলে একটি কবিতা, সেই ব্রাউনিংয়েরই পরবর্তীকালে অনেক কবিতা থাকে। উনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। যাই হোক, এখানে যেটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে ব্রাউন হয়ে যাচ্ছে, ব্রাউন। হার্ডনিং, ব্রাউন হয়ে যাচ্ছে এবং হার্ড হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে তো কাঠ শক্ত হয়ে যায়, এটা তো আমরা জানি। টুইস্টিং মানে আস্তে আস্তে পাকিয়ে যাচ্ছে, কাঠকে অনেক কঠোর রোদে ফেলে রাখলে না কাঠ আস্তে আস্তে পাকিয়ে যায়। এই জন্য কাঁচা কাঠে কিন্তু কখনোই কোনো ফার্নিচার করা হয় না। কাঠকে আগে রোদে ফেলে পুরো শুকিয়ে নেওয়া হয়, তারপরে সেটা দিয়ে ফার্নিচার করা হয়। নইলে কাঁচা কাঠে ফার্নিচার করলে ফার্নিচার করা হলো, তারপরে কিছুদিন পরে দেখা গেল যে চেয়ারটা ঠিক করে না শুকানো অবস্থাতেই ওই কাঠ দিয়ে ফার্নিচার করা হয়েছে, তারপর আরও শুকিয়ে গিয়ে কাঠ এবারে বেঁকে যাচ্ছে, চেয়ার তারপরে খুলে ভেঙে পড়ে যাচ্ছে। তো টুইস্টিং এবং উইদারিং, এবং আস্তে আস্তে এটা খারাপ হয়ে যাচ্ছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে, হ্যাঁ। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে গিয়ে এই গাছটার মৃত্যু ঘটলো।
অ্যান্ড দেন ইট ইজ ডান, এরকমই একটা প্রশ্ন আসতে পারে, এলুসিডেট, এক্সপ্লেন দিস লাইন, এবং শেষমেশ এটা মরলো। তাহলে লাস্ট লাইন বলে আমাদেরকে পুরোটার আনসারটা শুরু থেকে লিখতে বলছে। নাও দ্যাট উই হ্যাভ কাম আপ টু দ্য ভেরি এন্ড অফ দ্য টেক্সট, দু একটা কথা আর জাস্ট বলবার, সেটা হচ্ছে যে এক হচ্ছে এইগুলোর যে একটাই গোটা আনসার, একটা মাস্টার আনসার, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেতে অ্যাভেলেবেল, RM ইংলিশ পাঠশালা টেলিগ্রাম চ্যানেল, লিঙ্ক নিচেতে দেওয়া রয়েছে। আচ্ছা, এই গেল এক। দেন অ্যানাদার থিং ইজ দিস, যে তোমাদের কতটা লেখা উচিত। দেখো 50 ওয়ার্ডস তো লিখতে বলে জেনারেলি, কিন্তু তোমরা, আমার মনে হয় যে 100-এর মতন মুখস্থ করা উচিত। 100 মুখস্থ করলে 70-80 লিখতে পারবে, এরকম টার্গেট করা যেতে পারে, কিন্তু আলটিমেটলি ইউ উইল বি এবল টু রাইট 60 ওয়ার্ডস মেবি। এইটা একটা স্ট্যান্ডার্ড মতন লেখা, তার চাইতে ছোট লিখলে একটু মার্কস কমের দিকে হয়ে যায়। যদি প্যারাগ্রাফ ভেঙে কোয়েশ্চেন থাকে, মানে কোয়েশ্চেন 3+2 এরকমভাবে থাকে, তাহলে তোমরাও তোমাদের আনসারটাকে 2 পিসে ভেঙেই লিখবে, ওই সেম আনসারই কোনো একটা মধ্যিখান থেকে জাস্ট ভেঙে লিখবে, ঠিক আছে? এত বেশি ভয় পাওয়ার দরকার নেই, এইচএসসি অ্যাট দ্য ডোর, একদম কাছাকাছি এসে গেছে, কিন্তু তোমরা যদি চাও তাহলে নিশ্চয়ই করতে পারবে। আচ্ছা, আর দু একটা কথা হচ্ছে, এই কবিতা অ্যাজ উই গেট টু সি, নিজিম ইজিকিয়েল বলে আরেকজন বিখ্যাত কবি ছিলেন, তার লেখা একটি কবিতা সংকলন, সেই সংকলনের নাম হচ্ছে দ্য পোয়েমস। সেই পোয়েমস কবিতা সংকলনের মধ্যে আমাদের এই কবিতাটি প্রকাশিত হয়। এইটা হচ্ছে এই কবিতার কিছু পাবলিকেশন ডিটেলস। আচ্ছা, আর শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে সেগুলোও তোমরা যখন টেলিগ্রাম চ্যানেলতে জয়েন করবে তখন ওখানে ওটা অ্যাভেলেবল আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আরও কোনো রকমের কিছু সমস্যা হচ্ছে কিনা এই টেক্সট রিলেটেড, তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। আর ঠিক করে পড়াশোনা করো। উইথ দিস I say goodbye to all of you. Okay, bye then.